ইলেকট্রোকেমিস্ট্রি বেসিক পার্ট 2 ক্লাসটিতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা ইলেকট্রোপ্লেটিংটা নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে যে বাইরে থেকে একটা ইলেকট্রিক সোর্স প্রয়োগ করে কোনো একটা মেটালের উপর অন্য আর একটা মেটালের প্রলেপ দেওয়ার যে প্রসেস, সেটাই হলো ইলেকট্রোপ্লেটিং। তো এই ইলেকট্রোপ্লেটিং করার কিছু উদ্দেশ্য থাকে। প্রথমত যে প্রিভেনশন অফ ক্রোশন, অর্থাৎ ধাতুর যে ক্ষয় হয় এটাকে প্রোটেক্ট করার জন্য, এবং 2 নম্বর হলো ডেকোরেশন পারপোজ, অর্থাৎ কোনো একটা মেটালের মসৃণতা বা উজ্জ্বলতা এটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য মূলত এই ইলেকট্রোপ্লেটিংটা করা হয়। তো ইলেকট্রোলাইটিক সেলের মাধ্যমে এই ইলেকট্রোপ্লেটিংটা করা হয়ে থাকে। আমাদের পূর্বের লেকচারটিতে আমরা বিভিন্ন প্রকার সেল সম্পর্কে, যেমন ইলেকট্রোলাইটিক সেল কোনগুলা, গ্যালভানিক সেল কোনগুলা, তো বিভিন্ন প্রকার সেল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথম ভিডিওটি আপনি দেখতে পারেন। তো এখানে বাইরে থেকে একটি ইলেকট্রিক সোর্স থাকবে, দ্যাট মিন্স এটা একটি ব্যাটারির সাইন বা ভোল্টের চিহ্ন। তো আমরা এখানে যে মেটালটার উপরে প্রলেপ দিতে চাই সেটা হবে ক্যাথোড, আর এখানে ক্যাথোড হিসেবে একটি স্পুনকে নেওয়া হয়েছে। আর যে মেটালটার প্রলেপ দেওয়া হবে সেটা হবে অ্যানোড, আর অ্যানোড হিসেবে এখানে সিলভারকে নেওয়া হয়েছে, তবে অন্য কোনো মেটালও নেওয়া যেতে পারে। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা যে মেটালটার প্রলেপ দিতে চাই তার অক্সিডেশন পটেনশিয়াল মানটা অনেক হাই হতে হবে। তো কেননা আমরা জানি অক্সিডেশন মিন্স ইলেকট্রন রিলিজ করা। তো এখানে 2টা মেটাল নেওয়া হয়েছে, সিলভার এবং স্পুন। তো স্পুনের থেকে যদি সিলভারের অক্সিডেশন পটেনশিয়াল মানটা কম হয়, তার অর্থ হবে সিলভার ক্ষয়প্রাপ্ত না হয়ে স্পুন ক্ষয়প্রাপ্ত হবে এবং সেটা সিলভারের গায়ে এসে জমতে থাকবে। এই জন্য অ্যানোড হিসেবে আমরা যাকে চয়েস করব তার অক্সিডেশন পটেনশিয়াল মানটা অনেক বেশি হতে হবে। এখন সেল রিয়াকশানটা দেখি, অ্যানোড হাফ সেল রিয়াকশান। তো অ্যানোডে সিলভার সলিড অবস্থায় ছিল। সিলভার প্রথমে সলিড অবস্থা থেকে সে আয়নিত হবে, দ্যাট মিন্স সে জলীয় দ্রবণে ইলেকট্রন দিবে, দিয়ে অ্যাকুয়াস ফর্ম। আর সিলভারের যোজনী 1, এই জন্য এখানে 1। তো নিচে হবে ক্যাথোড হাফ সেল রিয়াকশান। তো অ্যানোডে সিলভার আয়নিত অবস্থায় ছিল, ক্যাথোডে এসে সে আয়ন থেকে পুনরায় সলিডে রূপান্তরিত হবে। এভাবেই মূলত সেল রিয়াকশানটা হয়ে থাকে। এখানে সিলভারের অক্সিডেশন ঘটে, দ্যাট মিন্স সিলভার জলীয় দ্রবণে ইলেকট্রন দিবে, তো সে আয়নিত হবে। এবং ক্যাথোডে ঘটে রিডাকশান। এই যে সিলভার এখানে আয়ন দান করেছিল, ক্যাথোডের গায়ে সেই ইলেকট্রনগুলো গিয়ে জমা হতে থাকবে। তো এভাবেই ইলেকট্রোপ্লেটিংটা সম্পন্ন হয়। তো আপনার যদি ইলেকট্রোপ্লেটিংটার পরিমাণ বেশি করতে হয়, তাহলে আপনি অধিক সময় ধরে এই যে সেল রিয়াকশানটা পরিচালনা করবেন, বা এখানে ভোল্টেজটা যদি হাই অ্যাপ্লাই করা হয় তাহলে দ্রুত রিডক্স রিয়াকশান হয়ে এখানে সেল রিয়াকশানটা সংঘটিত হয়। আর এই যে সামগ্রিক প্রসেসটা, এটা একটা নন স্পন্টেনিয়াস রিডক্স রিয়াকশান। তো এটাকে নন স্পন্টেনিয়াস কেন বলা হচ্ছে? তো দেখুন, এখানে একটি বাইরে থেকে ইলেকট্রিক সোর্স ব্যবহার করা হয়েছে, দ্যাট মিন্স এই সেলটাকে যদি আমরা সরিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে রিয়াকশানটা হবে না, অর্থাৎ আমাদেরকে বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করে ফোর্স করে এই রিয়াকশানটা করতে হচ্ছে। এজন্য এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশান এবং বলা হচ্ছে রিডক্স, রিডক্স। তো এই রিডক্সটা বলার কারণটা আসলে কি, অ্যানোডের অক্সিডেশন এবং ক্যাথোডের রিডাকশান। ক্যাথোডের রিডাকশান থেকে রিড এবং অক্সিডেশন, এই যে অক্সিডেশন এবং অক্সিডেশন থেকে এই যে ওএক্স নিয়ে এই 2টা শব্দকে সিম্পলিফাই করে এখানে এই যে রিডক্স শব্দটি নেওয়া হয়েছে। অর্থাৎ রিডক্স শব্দটির অর্থ হলো এখানে জারণ এবং বিজারণ উভয় প্রকার রিয়াকশানটা হচ্ছে। তো এমনটা না যে শুধুমাত্র এখানে অক্সিডেশন ঘটতেছে কিন্তু রিডাকশান ঘটতেছে না, বা রিডাকশান হচ্ছে কিন্তু অক্সিডেশন হচ্ছে না, এমনটা না। এখানে অক্সিডেশন এবং রিডাকশান দুটোই হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে রিডক্স রিয়াকশান। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব একটি সেলকে কিভাবে রিপ্রেজেন্টেশন করতে হয়। তো দেখেন, এখানে যে সিঙ্গেল ভার্টিক্যাল লাইন সেটা রিপ্রেজেন্ট করবে বিটুইন মেটাল ইলেকট্রোড অ্যান্ড আয়ন সলিউশন, অর্থাৎ আয়ন এবং মেটালের মাঝে
ফেজ বাউন্ডারি হিসেবে কাজ করবে এই সিঙ্গেল ভার্টিক্যাল লাইন। অ্যানোড হাফ সেল রিয়াকশান, আর এটা হবে ক্যাথোড হাফ সেল রিয়াকশান। কেন? আমরা জানি অ্যানোডে প্রথমে থাকে সলিড, তারপরে আয়ন, তো এই জন্য এটা অ্যানোড হাফ সেল রিয়াকশান, এটা ক্যাথোড হাফ সেল রিয়াকশান। হাফ সেল রিয়াকশানকে যখন আমরা কম্বাইন করব তখন সেটাকে আমরা বলবো সেল রিয়াকশান। তো এই সেল রিয়াকশানকে অনেক সময় সিঙ্গেল লাইন দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, আবার ডাবল লাইন দিয়েও রিপ্রেজেন্টেশন করা যায়। তো ডাবল লাইনটা কখন হবে? যখন দুইটা হাফ রিয়াকশান সল্ট ব্রিজের মাধ্যমে কানেক্টেড থাকবে, তখন সেটা হবে ডাবল ভার্টিক্যাল লাইন। জিঙ্কের সাথে কপারের সেল রিয়াকশানটা হলো গ্যালভানিক সেলের উদাহরণ, এবং গ্যালভানিক সেলে এবং এখানে একটি সল্ট ব্রিজের মাধ্যমে এই দুইটা সেলকে কানেক্টেড করা আছে। তো এভাবেই আমরা সেলকে রিপ্রেজেন্টেশন করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স এর মান কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাস আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি সবাই পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।